নমস্কার, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আজকে কম্পিটিটিভের একটি নতুন ক্লাসে আমরা মুঘল এম্পায়ার নিয়ে পড়াশোনা করব। মুঘল এম্পায়ার, যেটা কিনা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের একটা বৃহত্তর অংশকে অধিকার করে থাকে এবং সারপ্রাইজিংলি আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই মুঘল সাম্রাজ্যের বিস্তারের ব্যাপ্তিটাও কিন্তু অনেকটাই ছিল। যদি আমরা ম্যাপের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে প্রায় সমগ্র ভারতবর্ষ ব্যাপী কিন্তু একটা সময় মুঘল সাম্রাজ্য আধিপত্য করেছে। তো কারা ছিল এই মুঘল, কোথা থেকে এরা এসেছিল, এই সবটা নিয়েই কিন্তু আজকে আমরা পড়াশোনা শুরু করব। অর্থাৎ কিনা আমরা প্রথমেই জানব যে মুঘল জাতির পরিচয় কী ছিল। যদি আমরা একটু ইতিহাসের পেছন দিকে পাতা উল্টাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে মুঘল নামে আমরা যাদেরকে ডাকছি সেই মুঘল কথাটি এসছে আসলে মঙ্গ থেকে মঙ্গল এবং মঙ্গল থেকে মুঘল। এবং এই যে মুঘল বলে আমরা যাদেরকে ডাকছি তারা থাকতো একটা সময়ে মঙ্গোলিয়া বলে একটি জায়গাতে। মঙ্গোলিয়াতে ছিল তাদের আদি বাসস্থান। তো এই মঙ্গোলিয়া থেকে একটা সময়ে এরা চলে আসছে মধ্য এশিয়াতে এবং মধ্য এশিয়াতে এসে যখন তারা পাকাপাকিভাবে থাকতে শুরু করছে তখনই কিন্তু এরা মুঘল নামে পরিচিত হচ্ছে। তো এখানে যখন মধ্য এশিয়াতে যখন ওরা এসে থাকতে শুরু করছে তখন আমরা দেখছি যে এই যে মুঘল জাতি এরা কিন্তু অনেকগুলো দল এবং উপদলে বিভক্ত ছিল। তার মধ্যে একজন দলনেতাকে পাচ্ছি, তার নাম ছিল ইয়েসুকাই এবং ইয়েসুকাইয়ের পুত্র ছিলেন তেমুচিন। এই সময় এই যে মঙ্গল জাতি এবং উপজাতি এদের মধ্যে না সবসময়তেই যুদ্ধ বিগ্রহ কলহ এগুলো লেগেই থাকতো এবং এর সাথে ছিল তাদের প্রতিবেশী তাতার জাতির উপদ্রব। অর্থাৎ কিনা তাতারদের সাথেও কিন্তু মঙ্গলদের লড়াই চলতো প্রায়শই। তো এই যে একটা বিক্ষিপ্ত এবং যুদ্ধবহুল একটা পরিস্থিতি, তো সেই সময়ে তেমুচিন করলেন কি, এই তাতার জাতিকে, যারা কিনা একটা দুর্ধর্ষ সাহসী নির্ভীক এক জাতি, তাদেরকে কিন্তু পরাজিত করলেন এবং তখন থেকেই তিনি ইতিহাসে তেমুচিন খাঁ বা চেঙ্গিস খাঁ নামে পরিচিত হচ্ছেন। তো চেঙ্গিস খাঁ বলা যায় এমন একজন নির্ভীক সৈনিক যিনি কিনা এই মঙ্গল জাতিকে এশিয়াতে একটা শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে ভীষণভাবে তার অবদান ছিল। এবার এই টাইমে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যখন সুলতানি শাসন চলছে, অর্থাৎ কিনা ইলতুৎমিশের শাসনকাল চলছে, তখন কিন্তু চাইলেই চেঙ্গিস খাঁ ভারতে আক্রমণ করতে পারতেন এবং সেরকম ভাবনাও তার একটা সময় ছিল। কিন্তু যাই হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করার ক্ষমতাও তার ভীষণ ভালো ছিল। তো সেই হিসেবে তিনি সেই টাইমে ভারত আক্রমণ করা সমীচীন হবে না এটা বিচার করে তিনি কিন্তু তখন ভারতে আক্রমণ করেননি। এরপরে আমরা দেখছি যে আরও একজন দুর্ধর্ষ জাতির আবির্ভাব হচ্ছে। দুর্ধর্ষ ঠিক জাতি বলবো না, এরা মঙ্গলদেরই সাথে সাথে বেড়ে ওঠা আরেকটি গোষ্ঠী। এই যে চেঙ্গিস খাঁকে পেলাম, চেঙ্গিস খাঁ যখন মারা গেলেন তার ছেলেকে পাচ্ছি, তার ছেলের সাথে সমসাময়িক আরেকটা জাতির থেকে উদ্ভব হচ্ছে তৈমুর লং বলে আর এক দুর্ধর্ষ নেতা। তো এই তৈমুর লং স্বপ্ন দেখতেন যে ভারতবর্ষে তিনি কিন্তু সাম্রাজ্য স্থাপন করবেন এবং সেই মোতাবেক তিনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে নানা টাইমে আক্রমণও করেছেন এবং একটা সময় এসে তিনি দিল্লির সন্নিকটস্থ বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিলেন। কিন্তু সারা ভারতবর্ষব্যাপী তার সাম্রাজ্য স্থাপনের যে ইচ্ছে ছিল সেটা কিন্তু অধরা থেকে গেছিল এবং তোমরা শুনলে আশ্চর্য হবে, সেই স্বপ্ন যিনি পূরণ করেছিলেন তার নামই কিন্তু বাবর। আজকে আমরা যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ব বা আমরা মুঘল সাম্রাজ্যের যা কিছুই জানি সবটাই কিন্তু বাবরকে দিয়ে শুরু হয়, যাকে বলা হয় কিনা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো এই যে চেঙ্গিস খাঁ এবং তৈমুর লং, এই দুজন বীর মানুষের বা নির্ভীক মানুষের কথা আমরা জানলাম, এই দুইজন মানুষের বংশধরই কিন্তু ছিলেন বাবর। অর্থাৎ কিনা আমরা যদি দেখি যে বাবর যখন ভারতবর্ষে ঢুকছেন সেই টাইমে যদি ভারতবর্ষের একটু মানচিত্রটা খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে যে পথ দিয়ে এনারা ভারতবর্ষে আসছেন এবং দিল্লি সুলতানির বা দিল্লিতে
এরা প্রবেশ করার চেষ্টা করছেন, সেই পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তাহলে কিসের জন্য এত দূর থেকে ভারতবর্ষের দিকে আসা, সেটাই কিন্তু এবার দেখব। এবং তার জন্য আমরা প্রথমে একটু বাবরের পরিচয়টা নিয়ে নেব। তো বাবর, যিনি কিনা ছিলেন জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর ছিল যার পুরো নাম, এবং তিনি জন্মেছিলেন উজবেকিস্তানে, বর্তমান উজবেকিস্তানে জন্মেছিলেন 1483-তে। আমরা যদি দেখি, পিতার দিক থেকে তিনি ছিলেন তৈমুরলং এবং মাতৃপক্ষ থেকে তিনি ছিলেন চেঙ্গিস খার বংশধর। স্বাভাবিকভাবেই তিনিও একজন খুব বড় মাপের সৈনিক এবং রণকুশলী, সেটা আমরা ধরে নিতেই পারি। তো এরপরে দেখা যাচ্ছে তিনি ফারগানার শাসক হলেন 12 বছর বয়সে। তার বাবা যখন মারা গেলেন, ফারগানার তিনি শাসক হলেন এবং খুব ছোটবেলা থেকেই তার এই রাজপাটের শুরু হলো। কিন্তু দেখা যাচ্ছে তারপরে তিনি সমরখান্দ অধিকার করার চেষ্টা করছেন বারংবার, কিন্তু তিনি এতে সফলতা অর্জন করতে পারছেন না। বারবার ব্যর্থ হওয়ার পর এই সমরখান্দ জয় করব, এই বিষয়টা তার মাথা থেকে তিনি বার করে দেন এবং তিনি যান কাবুলের দিকে। কাবুল জয় করেন এবং সেখান থেকে তিনি চলে আসেন ভারতবর্ষের দিকে, তার দৃষ্টি পড়ে। কেন ভারতবর্ষের দিকে দৃষ্টি পড়ে? কারণ ভারতবর্ষের বিভিন্ন ধনী মানুষদের কথা তিনি শুনেছিলেন এবং তার সাথে শুনেছিলেন যে এখানে ইউনিটি খুব বেশি একটা নেই। তাই তিনি খুব ভালো করে স্টাডি করছিলেন ভারতের রাজনীতিকে। এমন সময় তিনি কিন্তু ভারতবর্ষ থেকে আমন্ত্রণ পেলেন। তোমরা জানলে খুব আশ্চর্য হবে, কে তাকে আমন্ত্রণ জানালেন ভারতবর্ষ থেকে, সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে বলি যে ভারতবর্ষে তখন সুলতানি শাসন চলছে এবং সুলতানিদের শেষ সুলতানি শাসক বংশ যারা ছিলেন, লোদি বংশ, সেই লোদি বংশ চলছে, ঠিক আছে। তো ইব্রাহিম লোদি তখন শাসন করছেন এবং ভারতবর্ষের অনেক রাজপুতি তখন কিন্তু চায় না, বা ইব্রাহিম লোদির নিজের বংশের মানুষরাই চায় না যে ইব্রাহিম লোদি তখন সিংহাসনে বসে থাকেন। তাকে হটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়। তো ইব্রাহিম লোদির এগেনস্টে যারা ষড়যন্ত্র করছিল, তারাই কিন্তু এই টাইমে বাবরকে আমন্ত্রণ জানায় ভারতবর্ষে আক্রমণ সানার জন্য। তো সেই মোতাবেক বাবর ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষে এসে তিনি প্রথম যে যুদ্ধটা করছেন সেটা হচ্ছে 1526। এটা হচ্ছে প্রথম একটা বড়সড় যুদ্ধ, কিন্তু এর আগে বাবর কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অল্প স্বল্প আর কি আক্রমণ করে ধাত বুঝে নেন, এবং পানিপথের যুদ্ধটা হচ্ছে প্রথম বড়সড় যুদ্ধ, যেখানে কিনা তিনি ইব্রাহিম লোদিকে কিন্তু পুরোপুরি হারিয়ে দিচ্ছেন এবং ভারতবর্ষের সিংহাসনে তিনি বলা যায় অধিষ্ঠান করার প্রথম যে সোপান, সেটা কিন্তু তিনি পেরিয়ে গেলেন। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাব, কি যখন মুঘলরা এখানে রাজ্য স্থাপন করতে আসছে, তার আগে ভারতবর্ষের কন্ডিশনটা আমি একটুখানি দেখাবো তোমাদেরকে। তো তার আগে আর একটা জিনিস একটু মনে রাখার সুবিধার জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে বাবর মধ্য এশিয়ায় কিন্তু মোটামুটি আমরা এক কথায় ধরে নিই যে ব্যর্থ হলেন। এই যে বললাম সমরখন্দ অধিকার করতে পারছিলেন না, তারপরে তিনি কাবুলে গেলেন, কাবুলে শক্তি গড়ন করলেন, তারপরে তিনি ভারতীয়দের আমন্ত্রণ পেলেন এবং আমন্ত্রণে পানিপথের যুদ্ধে জয়লাভ করলেন। ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করলেন এবং জয়লাভ করলেন, যার ফলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শুরু হলো। আশা করি আমি বোঝাতে পেরেছি যে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত ঠিক কেমন ভাবে হলো। এবার চলো দেখে নিই এই টাইমে ভারতের কন্ডিশন কি ছিল। ঠিক আছে, এই টাইমে ভারতের কন্ডিশন যেটা ছিল, কেন্দ্রীয় শক্তি, তোমরা সবসময় মনে রাখবে, কেন্দ্রীয় শক্তি যখনই দুর্বল হয়ে যায় তখন কি হয়, বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। তখন ভারতবর্ষে বিভিন্ন জায়গাতেই আঞ্চলিক শক্তি এবং তাদের বাড়বাড়ন্তের একটা রেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে। ঠিক আছে, দক্ষিণ ভারত বলো, পূর্ব ভারত বলো, বিভিন্ন জায়গাতেই কিন্তু সেটা দেখছি, এবং যার ফলে কি হয়েছিল, কেন্দ্রীয় শক্তির একটা অক্ষমতা তো অবশ্যই ছিল, এবং ভেতর যে সাম্রাজ্যের ভেতর একটা অন্তর্কলহ এবং গভীর ষড়যন্ত্র কিন্তু আরো বেশি করে একে দুর্বল করে দিয়েছিল, যে খবরটা কিন্তু বাবর ভীষণ ভালো রকম ভাবে পেয়েছিলেন।
এবং যার ফলে তার অ্যাটাক করতে সুবিধা হয়েছিল। এবার বলি, বাবর যে ভারতবর্ষে এলেন, পানিপথের যুদ্ধ জয় করে দিলেন, সেটা দিয়েই কিন্তু সবকিছু হয়ে গেল না। আমরা মনে রাখবো যে কোনো পরীক্ষার জন্য বাবরকে ভারতবর্ষে এসে মানে প্রধান 4টি যুদ্ধ করতে হয়েছিল, ঠিক আছে? পানিপথের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চান্দেরের যুদ্ধ আর ঘাগরার যুদ্ধ, ঠিক আছে? এই 4টে যুদ্ধ কিন্তু ভারতবর্ষে এসে বাবরকে করতে হয়েছিল, ভারতবর্ষের সিংহাসনকে খুব ভালোভাবে পাকাপোক্তভাবে অধিকার করার জন্য। 1526, 27, 28, 29 মনে রাখতে খুব সুবিধে, সালগুলো একদম পরপর 4টে। কিন্তু 4টে যুদ্ধের নাম আমরা কিভাবে মনে রাখবো, তার জন্য একটা ট্রিক আমি রেডি করেছি। তোমরা এই ট্রিকটা একটুখানি খেয়াল করো, তাহলে কিন্তু 4টে যুদ্ধ তোমাদের পরপর মনে থাকবে, আর পরপর যদি মনে থাকে পরপর তোমরা সালটাও মনে রাখতে পারবে। কেমন? তো পানিপথের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ আর ঘাগরার যুদ্ধ। দেখো, আমি এখানে যে সেন্টেন্সটা তোমাদের মনে রাখতে বলবো সেটা হচ্ছে, পানিপথে খানোয়ার চাচা চান্দেরি সিল্কের ঘাগরা বিক্রি করে। ঠিক আছে? পানিপথে খানোয়ার চাচা চান্দেরি সিল্কের ঘাগরা বিক্রি করে। তোমরা এই সেন্টেন্সটা মনে রাখবে। কেমন? তো পানিপথে থেকে পানিপথের যুদ্ধ, খানোয়ার চাচা থেকে খানোয়ার যুদ্ধ, চান্দেরি সিল্ক থেকে চান্দেরির যুদ্ধ, ঘাগরা থেকে ঘরঘরার যুদ্ধ বা ঘাগরার যুদ্ধ। আশা করি কারোর আর ভুল হবে না, ঠিক আছে? এবং এই 4টে যুদ্ধের সাল কিন্তু একদম পরপর। এবার আমরা দেখব এই 4টে যে যুদ্ধ করলেন, এই যুদ্ধে 4টে কোন কোন জায়গা তার অধিকার হলো। তো দিল্লি জয়ের জন্য তিনি পানিপথের যুদ্ধ করলেন, খানোয়ার যে যুদ্ধ করলেন সেখানে তিনি মেনলি রাজপুতদের দমন করলেন, চান্দেরির যুদ্ধে মধ্য ভারত দখল করলেন এবং ঘাগরার যুদ্ধে পূর্ব ভারত দখল করলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের একটা পুরো স্লট যাকে বলে, যে 4টে যুদ্ধের ফলে কোন কোন জায়গা বাবর জয়লাভ করেছিলেন। তো এটাকেও তাহলে আমাদের মনে রাখতে হবে, যে হয়তো দেখা গেল যে মধ্য ভারত দখল করার জন্য বাবর কোন যুদ্ধ করেছিলেন, এটা তোমাদের প্রশ্ন এলো। এবার আমরা যদি এই 4টে পরপর ঠিকভাবে না মনে রাখতে পারি তাহলে কিন্তু কি হবে, উল্টোপাল্টা হয়ে যাবে উত্তর দাগাতে। তো সেই কারণে আর একটা আমি ট্রিকের লাইন এখানে রেখেছি, সেটা হচ্ছে, দিল্লির রাজা মধ্য ভারতে পূর্বেও গেছেন। দিল্লির রাজা মধ্য ভারতে পূর্বেও গেছেন, মানে এখানে পূর্ব অর্থে আগে আমি অর্থে ইউজ করেছি। দিল্লির রাজা মধ্য ভারতে পূর্বেও গেছেন। তো দিল্লির রাজা, প্রথমটা হচ্ছে দিল্লি, তাহলে আমরা এদিকে এই ট্রিকটা ধরে আমি জানি প্রথম যুদ্ধ পানিপথ, দিল্লির রাজা, রাজা থেকে আমরা আনবো কি, রাজপুত। খানোয়ারের যুদ্ধ হচ্ছে দ্বিতীয়, খানোয়ারের যুদ্ধে রাজপুতদের দমন করলেন। মধ্য ভারত অর্থাৎ কিনা চান্দেরির যুদ্ধে মধ্য ভারত দখল করলেন এবং পূর্বেও গেছেন অর্থাৎ কিনা পূর্ব ভারত তিনি জয় করলেন ঘাগরার যুদ্ধের মাধ্যমে বা ঘরঘরার যুদ্ধের মাধ্যমে। তাহলে দেখো, এই যে ট্রিক্সের যে পেজটা আমি এখানে রেখেছি, এখান থেকে বোধহয় কম করে 10টা মতো প্রশ্নের কিন্তু সহজ সমাধান আমার মনে হয়। একটু যদি তোমরা মাইনিউটলি 2টো সেন্টেন্স মনে রাখো তাহলে কিন্তু কখনো ভুলবে না। এবার চলে আসি, এই যে 4টে যুদ্ধ উনি করলেন, সেই যুদ্ধের ক্ষেত্রে কার সাথে কার যুদ্ধ। যদি প্রথম যুদ্ধটাই ধরি, পানিপথের যুদ্ধ, আমরা জেনেইছি ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করেছিলেন। কেন করেছিলেন? দিল্লি সিংহাসন দখল করার জন্য। এবং এর ফলাফল কি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। খুব ভালো কথা। এবার যেটা জানবো সেটা হচ্ছে, এই পানিপথের যুদ্ধে বাবর যে রণকৌশল ইউজ করেছিলেন। আমরা অনেকেই পড়েছি যে বাবরই কিন্তু প্রথম ভারতবর্ষে গান পাউডার অর্থাৎ কিনা বন্দুক এবং গোলা বারুদের ব্যবহার করেছিলেন। ঠিক আছে? এর আগে কিন্তু ভারতবর্ষ গোলা বারুদের ব্যবহার জানতো না। তাহলে এখানে আমরা যুদ্ধ কৌশলগুলোর নাম দেখব। প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে তুলুঘুমা বা তুলঘুমা। কোথাও তোমরা তুলুঘুমা পাবে, কোথাও পাবে তুলঘুমা। আর একটা হচ্ছে রুমি কৌশল। হ্যাঁ, এই রুমিটা আবার কোনো জায়গায় দেওয়া আছে আরাব বলে দেওয়া আছে, তবে আরাব নামটা কমই থাকে, রুমি নামটাই বেশি থাকে। তুলঘুমা আর রুমি, এই দুটো প্রসেস বাবরের যুদ্ধের কৌশল। এটা কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা মনে রাখবো। এবার দেখে নি এই দুটো পদ্ধতি কি রকম। তুলুঘুমাতে কি করা হয়, পুরো সেনাবাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে দিয়ে, মানে চারিদিক থেকে যাতে ঘিরে ধরতে পারে শত্রুকে, সেরকম একটা প্রিপারেশন করা হয়। আর রুমিতে কি করা হয়, ব্যারিকেড তৈরি করে, কাঠের ব্যারিকেড, উঁচু মাটির ঢিপি, এই সমস্ত বানিয়ে তার উপরে
করে কামান রেখে বা তোমার তীর ধনুক দিয়েও কিন্তু ওই আড়াল থেকে যে যুদ্ধ করে, মানে সামনে সামনে আড়াল করে দিয়ে কাঠের কিছু দিয়ে বা মাটির ঢিপি দিয়ে আড়াল করে দিয়ে বা সাইড থেকে যুদ্ধ করা হচ্ছে, এরকমও কিন্তু হয়। তো তুলুঘুমা আর রুমি গেল এই দুটো কৌশল। আর একটা কৌশলের কথা আমরা বাবরের জেনে থাকি, সেটা হচ্ছে ঘোড়সওয়ার বাহিনী। তো এই ঘোড়সওয়ার বাহিনীতে কি হয়, খুব চটপট বিভিন্ন সেনাবাহিনীকে আর কি, মানে সেনাবাহিনীর বিভিন্ন মানুষ আর কি করে, চারিদিকে এলোমেলো ভাবে দৌড়ে এমন করে যে মানে হঠাৎ করে আক্রমণ করে ওরা পালিয়ে যায়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। হ্যাঁ, এবং এই প্রসেসটাকে হিট অ্যান্ড রান বলা হয়। তো এই রকম পদ্ধতিও তিনি ইউজ করতেন, কিন্তু পানিপথের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু তিনি মেনলি তুলুঘুমা এবং রুমি এই দুটো কৌশল ইউজ করেছিলেন। ঠিক আছে, আমরা যদি একটু ছবির সাহায্যে তুলুঘুমা এবং রুমি পদ্ধতিটা দেখি, তাহলে দেখা যাচ্ছে, দেখো এই যে বাবর কি করেছেন, এই যে শত্রুপক্ষ এইখানে লোদি আছে, ঠিক আছে, ইব্রাহিম লোদি এখানে রয়েছেন। এবার এনাকে চারিদিক থেকে এই দেখো লাল লাল যে এগুলো দেখা যাচ্ছে ফোর্সটা, এই যে বিভিন্ন দিক থেকে এরা কিন্তু এই সবুজ এদেরকে কিন্তু ঘিরে ফেলছে। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে কিন্তু তুলুঘুমা পদ্ধতিতে চারদিক থেকে সৈন্যবাহিনী ভাগে ভাগে গিয়ে ঘিরে ফেলতো। আর এইটা দেখো রুমি কৌশল, এই যে বলছিলাম কাঠের ওপরে কামানটাকে আর কি রাখা হতো, কাঠের উঁচু ঢিপি করা হতো, কাঠ দিয়ে ঢিপি করা হতো, মানে উঁচু করা হতো, বা মাটির ঢিপিও করা হতো, তারপরে কামান রাখা হতো, অথবা সামনে বাধা সৃষ্টি করে পেছন থেকে আড়াল থেকেও আর কি তীর ধনুক বা বন্দুক ছুড়ে যুদ্ধ করা হতো। তো এই দুটো কৌশলই কিন্তু তিনি ইউজ করেছিলেন কোথায়, পানিপথের প্রথম যুদ্ধে। এটা কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখছি, কেমন? নেক্সট, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধে আমরা কি জানলাম, রাজপুতদের সাথে হয়েছিল খানোয়ার যুদ্ধ। এবার রাজপুত নেতা যিনি ছিলেন এই যুদ্ধে, তিনি হচ্ছে রানা সঙ্গ। হ্যাঁ, এই জয়ের ফলে ভারতে কিন্তু রাজপুত শক্তি দমন করতে পেরেছিলেন বাবর। এখানে বলে রাখি আর একটা কথা, তোমাদের একটু আগেই একটা ম্যাপ দেখাচ্ছিলাম, যেখানে দেখাচ্ছিলাম যে ভারতবর্ষে প্রচুর আঞ্চলিক শক্তির উদ্ভব হয়েছিল এই টাইমে, তাই তো? এই যে আঞ্চলিক শক্তিদের মধ্যে রাজপুতদের শক্তি কিন্তু ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা যায়। মানে পুরো এই যে বাবর আসলেন, রাজপুতদের দমন করলেন, রাজপুতরা শেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। রাজপুতদের ভালো রকম পাওয়ার ছিল এবং দীর্ঘদিন ব্যাপী কিন্তু এটা চলছিল। এবং এই টাইমে যখন কিনা দিল্লি সুলতানিতে সুলতানের ক্ষমতা কমে গেছে, পাওয়ার কমে গেছে, যখন আঞ্চলিক শক্তির মাথাচাড়া দেওয়া দিয়ে ওঠার সমস্ত রকম দরজা খোলা, তখন কিন্তু রাজপুতদের আমরা খুব শক্তিশালী হয়ে উঠতে দেখি। এবং এরা মূলত হচ্ছে ভারতবর্ষের যারা ব্রাহ্মণ বা মানে নন মুসলিম বলতে পারো, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু রাজপুতদের উত্থান ঘটছে। ঠিক আছে, তো রানা সঙ্গকে তিনি পরাজিত করলেন খানোয়ার যুদ্ধে। এবং চান্দেরির যুদ্ধে মধ্য ভারত যে দখল করলেন, সেখানেও কিন্তু একজন রাজপুত নেতা ছিলেন, তার নাম ছিল মেদিনী রায়। ঠিক আছে, এবং ঘরঘরার যুদ্ধের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখছি এই ঘরঘরার যুদ্ধ কিন্তু হয়েছিল আফগানদের এগেনস্টে। ঠিক আছে, পূর্ব ভারতে তিনি আধিপত্য বিস্তার করলেন এই ঘরঘরার যুদ্ধের মাধ্যমে। তো এই তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধ চারটে পরপর 4 বছর করে দেওয়ার ফলে তিনি ভারতবর্ষে কিন্তু মোটামুটি মুঘল সাম্রাজ্যের যে সিংহাসন, সেটাকে কিন্তু পাকাপোক্ত করে দিলেন। কেমন? এবার আমরা কি দেখব, যে যুদ্ধ ছাড়াও বাবরের আরো কিছু কাজ ছিল, খুব স্বল্পকালেরই তার ভারতবর্ষের মানে জীবন ছিল, তাতে করে তিনি যে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে গেছেন সেটা কিন্তু ভীষণ রোমাঞ্চকর, আমার তো ভীষণ ভালো লাগে পড়তে। প্রথমেই দেখো বাবরের কিছু বিখ্যাত বাগান। বাবর যখন ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষের জলবায়ু, আবহাওয়া, মাটি সবকিছু দেখে বাবর ভীষণ খুশি হয়েছিলেন, তার খুব পছন্দ হয়েছিল। তিনি শুধু একটা জিনিসেরই অভাব বোধ করছিলেন, যে প্রচুর এখানে বাগান, ফলের বাগান তৈরি করা যেতে পারে, প্ল্যান করে আর কি, বিভিন্ন রকম ফলের, যেটা তখন ভারতবর্ষে সেভাবে কেউ ভাবেনি, সেটা কিন্তু বাবর ভাবলেন। ঠিক আছে, এবং বিভিন্ন রকম ফলের বাগান কিন্তু তিনি করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে বাবরের বানানো যে সুন্দর যে বাগান, হ্যাঁ, সেটা ছিল কাবুলের বাগ-ই-বাবর। এটা যদিও কাবুলে, ভারতবর্ষে না, কাবুলে তিনি বানিয়েছিলেন বাগ-ই-বাবর, যেখানে কিনা তাকে পরবর্তীকালে সমাধিস্থ করা হয়েছিল। এবং সেটা তার নিজের ইচ্ছাই ছিল, তিনি প্রকাশ করেই গিয়েছিলেন যে এই বাগ-ই-বাবর বলে যে বাগানটা আমি বানালাম কাবুলে, এখানে আমাকে সমাহিত করা হবে।
আর একটা বাগান যার নাম হচ্ছে রামবাগ, বা পরবর্তীকালে এটাকে আরামবাগও বলা হয়। আগ্রায় এটা এই রামবাগ বা আরামবাগ, যেখানে বাবর নির্মাণ শুরু করেছিলেন, এবং এখানেও কিন্তু সবচেয়ে পুরানো যেটা মুঘল আর কি বাগান, সেটা কিন্তু এই আরামবাগ বা রামবাগ। খুব সুন্দর একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ইন্টারনেটের সুবিধা প্রত্যেকের হাতেই থাকে, তোমরা সময় পেলে একটু খুঁজে দেখবে, সেখানে খুব সুন্দর সুন্দর ছবি পাবে। এরপরে আসি শালিমার বাগ। হ্যাঁ, শালিমার বাগ বাবরের তৈরি, এটা হয়তো তোমাদের একটু সন্দেহ লাগছে। হ্যাঁ, শাহজাহানের টাইমেই মেনলি শালিমার বাগের যেটা নির্মাণ সেটা হয়েছিল, তবে বাবরের হাত ধরে কিন্তু এটার সূত্রপাত, বা সেখানে যে বাগান তৈরি হবে এটার সূত্রপাত কিন্তু হয়েছিল বাবরের হাত ধরে, লাহোরের যেটা শালিমার বাগ। ঠিক আছে, আচ্ছা এবার বলি তিনি বাগান যে বানালেন সেখানেও কিন্তু খুব সুন্দর কিছু আমরা বৈশিষ্ট্য বা আর্কিটেকচার দেখছি। কিরকম দেখো, এই যে বাগান তৈরি, সেই বাগান তৈরির করার ক্ষেত্রে তিনি চাহারবাগ স্টাইল ইউজ করলেন। চাহারবাগ স্টাইল, পানি ব্যবস্থাপনা এবং ছায়া ও ফলমূলের গাছ, এই 3 ধরনের ফিচার কিন্তু তার বাগানগুলিতে থাকতো। এবার তোমার মনে হচ্ছে চাহারবাগই বা কি, পানি ব্যবস্থাপনায় কি, বা ছায়া ফুলে ব্যাপারটা কি, একটা ছবির সাহায্যে চলো দেখে নি। এই যে দেখো, এটা একটা চাহারবাগের ছবি। হ্যাঁ, এই চাহারবাগে কি দেখানো হচ্ছে না, এই যে পুরো বাগানটা, সেখানে দেখো এই যে লম্বা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ড্রেনের মতো অংশ গেছে এইভাবে, খেয়াল করতে পারছো নিশ্চয়ই। এই রকম ভাবে কিন্তু খাল তৈরি করা হতো। দেখো পুরো বাগানটাকে এই রকম 4 ভাগে ভাগ করে দিচ্ছে, দুদিক থেকে এইভাবে খাল নির্মাণ করা হলো, এবং এই খাল দিয়ে বয়ে যেত জল। জল সরবরাহের, পানি ব্যবস্থাপনা একটু আগে বলছিলাম, পানি ব্যবস্থাপনা, তাই জল সরবরাহ, এখান থেকে সবসময় জলের ফ্লো হতো। আর চারিদিকে এই যে 4টে বাগান তৈরি হয়ে গেল চাহারবাগ, এখানে কিন্তু সেই ওই জলের ফ্লো থেকে জল দেওয়া হতো। ঠিক আছে, আর তার সাথে বড় বড় গাছও কিছু লাগানো হতো, যেটা কিনা ছোট গাছকে ছায়া দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তিনি বাগানের পরিকল্পনা করেছিলেন। তাহলে এই যে চাহারবাগ স্টাইলে বাগান আমরা প্রথম কিন্তু বাবরের হাত ধরে পেলাম। ঠিক আছে, এবার চলে আসি, এখানে একটা আমি এক্সাম্পল স্বরূপ আমি দেখিয়েছি এখানে, যে তাজমহলের সামনেও কিন্তু এইরকম চাহারবাগ দেখা যায়। ঠিক আছে, পরবর্তীকালে এই চাহারবাগ যে স্টাইলটা, সেটা শাহজাহান যখন তাজমহল বানালেন তার সামনেও কিন্তু রেখেছিলেন। ঠিক আছে, এবং দিল্লিতে অনেক স্থাপত্যের ক্ষেত্রেই কিন্তু আমরা পরবর্তীকালে এই চাহারবাগ ব্যবহার করার জায়গাটা কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, আচ্ছা, সুন্দর বাগানের সাথে সাথে কিছু মসজিদ তৈরি করেছিলেন এবং কিছু দুর্গ মেরামত করেছিলেন। কিন্তু মসজিদ তিনি মূলত কাবুলে একটা ছোট আকারের মসজিদ করেছিলেন, ভারতবর্ষে সেরকম বড় কোনো স্থাপত্য আমরা তার হাত ধরে পেয়ে উঠিনি। তিনি আগ্রাতে এবং দিল্লিতে কিছু কেল্লা মেরামত এবং সংস্কার করেছিলেন মাত্র। ঠিক আছে, আর বাগানের ক্ষেত্রে বাগানটাকে যেরকম জলের ব্যবস্থা এবং ফোয়ারা, উন্নত খাল যাতে ইউজ হয় সে ব্যাপারে কিন্তু তার সজাগ দৃষ্টি থাকতো অলওয়েজ। এবার চলে আসি, অনেক ফলের বাগানের কথা পড়লাম, কোন কোন ফল চাষ বাবর এখানে শুরু করেছিলেন সেটা একবার দেখব। পমেগ্রানেট বা বেদানা, যেটাকে আনারও বলা হতো, এটা হচ্ছে আঙুর। তারপরে হচ্ছে মেলন, খরমুজ বলতো ওরা। ঠিক আছে, আপেল যদিও শীতকালের একটা ফল, কিন্তু তবুও তিনি চেয়েছিলেন যে কিছু কিছু জায়গাতে, ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে যাতে আপেলের চাষ করা যায় সেটা তিনি চেয়েছিলেন। আর চেয়েছিলেন চেরি, এটা চেরির ছবি, খুব মিষ্টি চেরি তার খুব পছন্দের ছিল, চেরি। এবং খুবানি, যেটাকে খুবানি নামে বলা হয়, অ্যাপ্রিকট টাইপ একটা ফল, শুকনো করে অনেক সময় খাওয়া হতো, সেই খুবানি কিন্তু তিনি খুব পছন্দ করতেন। ঠিক আছে, এখানে বলে রাখি, আফগানিস্তান থেকে তিনি পছন্দ করে এনেছিলেন পমেগ্রানেট বা ডালিম বা বেদানা, আনার যাই বলো, মানে স্পেশাল জাতের আর কি পমেগ্রানেট, সেটা তিনি আফগানিস্তান থেকে পছন্দ করে এনেছিলেন। কাবুল এবং সমরখান থেকে এনেছিলেন তার পছন্দের আঙুর। হ্যাঁ, সেই আঙুরের চাষ তিনি ভারতবর্ষে শুরু করেছিলেন। কেমন, আর এনেছিলেন কাবুলের মিষ্টি চেরি, আর এই যে সমরখান থেকে মেলন বা খরমুজ বা ওই ধরনের তরমুজ টাইপের, তরমুজ বা খরমুজ খুব মিষ্টি যেটা হয়, সেটা তিনি এনেছিলেন সমরখান থেকে। অর্থাৎ কিনা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার এই পছন্দের স্বাদের ফলগুলো তিনি কিন্তু নিয়ে আসলেন এবং ভারতে এটার চাষ কিন্তু শুরু করেছিলেন। আশা করি তোমাদের ছবির মাধ্যমে পড়া হলে এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মনে থাকবে। এবার চলে আসি বাবরের একদম সময়কাল শেষ, অর্থাৎ কিনা বাবরের মৃত্যু। ঠিক আছে, বাবরের মৃত্যু ভারতবর্ষেই হয়েছিল।
ভারতবর্ষে তাকে প্রথমে সমাহিত করা হয়। কিন্তু একটু আগে যেহেতু বলছিলাম তোমাদের যে তার ইচ্ছের কথা তিনি বলে গিয়েছিলেন যে তাকে তার তৈরি করা সেই বাগানে, কাবুলি বাগ, হ্যাঁ কাবুলে সেই বাগানে তিনি তার সমাধির জন্য জায়গা ঠিক করে গিয়েছিলেন। তো সেখানে পরবর্তীকালে তার সমাধিকে স্থানান্তরিত করা হয়েছিল। ঠিক আছে, তো দেখে নি, এই হচ্ছে সেই কাবুলি বাগ। 1530 সালে বাবর মারা যাচ্ছেন আগ্রাতে এবং তার মরদেহ পরবর্তীকালে স্থানান্তর করা হচ্ছে বেশ কয়েক বছর পর। আর এই জায়গাটার নাম হচ্ছে বাগ-ই-বাবর, যেটা পড়ছে কিনা কাবুলে, আফগানিস্তানে। কাবুল আফগানিস্তানে এই বাগ-ই-বাবর এই জায়গায় তাকে সমাহিত করা হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাবরের ভারতবর্ষে আসার পেছনের যে ইতিহাসটা ছিল, যেটা কিনা আমরা একটুখানি আমাদের গুলিয়ে যাই, বিভিন্ন বই থেকে প্রচুর প্রচুর একটা ডেটা থাকে, আমি সেখান থেকে খুব সহজভাবে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এই জিনিসটা একটা অন্যরকম ইন্টারেস্ট রাখে আমাদের কাছে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা বলার পরেই কিন্তু পুরো এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং তার সাথে সাথে অবশ্যই আমার ভিডিও লাইক এবং শেয়ার করবে। তাতে করে কি হবে, আমি আরো বেশি করে ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো। থ্যাংক ইউ।